আজকে মার্কেট কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি, 24,124-এর কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট এখানে সেটা হচ্ছে বেশ কিছু স্মল ক্যাপ কোম্পানি আছে, খুব ভালো করেছে আর ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। এবং যার মধ্যে থেকে এখন যেরকম বলতে পারি প্রথম সিচুয়েশন দেখতে পাচ্ছি সোমি কনভেয়ার, রিল্যাক্সো ফুটওয়্যার, বহুদিন বাদে আজকে একটা দারুণ জাম দেখলাম, প্রায় 12% মতো একটা ফ্রাস্ট্রেশন জায়গা চলে গেছিলো, সেখান থেকে একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। এবং বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে। ডাইনামিক কেবলসও কিন্তু দেখতে পেলাম আমরা 8%-এর মতো জাম্প করেছে। ব্ল্যাক রোজ বেশ কিছুদিন ধরে একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে। এগুলো ছাড়া এখন যদি আমরা একটু মিড ক্যাপের দিকে যাওয়ার চেষ্টা করি, এই সিচুয়েশনে মিড ক্যাপের দেখতে পাচ্ছি আমরা ইউনো মিন্ডা, এসবিআই কার্ড টোটালি ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন রয়েছে। এমনকি এটা যখন কিনা আমাদের সিচুয়েশন হয়েছিল এনলিস্টেড হয়েছিল, আইপিও এসেছিল, তখন তার থেকেও কিন্তু মানে কমের দামে ট্রেড করে চলেছে। সুতরাং এইটা একটা ব্যাপার রয়েছে। এবার আমি চলে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনের দিকে, যেরকম আজকের মার্কেটের ক্ষেত্রে পজিটিভ নিউজগুলো কী কী রয়েছে সেগুলো ছাড়া আরেকটা বড় ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেই জিনিসটা বলা রয়েছে। এটা হচ্ছে একটা আইটি কোম্পানি কথা বলবো। আইটি কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, টোটালি ফ্রাস্ট্রেটেড। অনেকে আমাকে মেল করেছে, কমেন্ট করেছে জানার জন্য যে কোম্পানিটাতে কী করা যেতে পারে সিচুয়েশন, স্যার তাহলে কী হতে পারে তাদের জন্য। এই ক্ষেত্রে আমি কিন্তু ডিটেলসটা বলবো, ইনক্লুডিং অনেকগুলো ইনফরমেশন এসছে এআইকে নিয়ে, সে ব্যাপারে কথা বলবো। কোম্পানির রিজার্ভস, ফান্ডামেন্টাল সব কিছু আলোচনা, সব কিছু বলার আগে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ইনফরমেশন বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু আমি প্রতিদিন দিতে যাচ্ছি। যদি নতুন না হয়, পুরোনো যাদের অজস্র লাইক কমেন্ট আর মুগ্ধ করা, আমাকে চলে আসা যাক। নিফটি আমরা যেটা বললাম 24,175 রয়েছে। বিগত 5 দিনে আমাদের কিন্তু একেবারে ফ্ল্যাট, অলমোস্ট ফ্ল্যাট মুভ করছে। বিগত 6 মাসের মধ্যে কি 7% কারেকশন হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে 24,176 দাঁড়িয়ে থাকা এই সিচুয়েশনে কোম্পানিটার ক্ষেত্রে, এই নিফটির ক্ষেত্রে, মানে আমাদের বাজারের ক্ষেত্রে কি কি প্লাস পয়েন্ট রয়েছে আর কি কি নেগেটিভ পয়েন্ট রয়েছে। প্রথম যে ঘটনার দিকে যাব সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে, ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ব্যাপার দেখছি। ইউএস এর সঙ্গে ইরানের যে যুদ্ধটা চলছিল সেটা আপাতত স্থায়ী ব্যবস্থা না হলেও আপাতত ব্যবস্থাটা কিছুটা ঠিকঠাক রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং কথা বলা সেটা হচ্ছে ক্রুড অয়েলের দাম কিন্তু রেকর্ড ভাবে পড়েছে, এটাও কিন্তু একটা পজিটিভ ব্যাপার। ক্রুড অয়েল এখন চলে এসেছে 73 টাকা, মানে $73 চলে এসেছে। এটা একটা ব্যাপার হচ্ছে, $73 চলে এসেছে, যেটা 80 পার হয়ে গেছিল। আরেকটা কথা বলা রয়েছে, যেটা হয়ে থাকে ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। তাহলে সেন্সেক্স এই মুহূর্তে 74,991 এবং আমাদের নিফটি 24,168-র কাছে রয়েছে। এখানে দুটো ব্যাপারে কথা বলা রয়েছে, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর একটা পজিটিভ ব্যাপার এবং আরেকটা হচ্ছে আইটি সেক্টর। দুটো সেক্টর কিন্তু কিছুটা স্বস্তি দিচ্ছে। আইটি সেক্টর আমি কোনো মতে এখন বলতে পারছি না যে ভালো দিন, কারণ এর পেছনে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে। যেরকম 1 নাম্বার পয়েন্ট আমি যদি বলি সেটা হচ্ছে গ্রোথ এর ক্ষেত্রে, যে গ্রোথ গাইডেন্স বলে এটাকে, সেটা কিন্তু লো করে দিচ্ছে কম বেশি সমস্ত ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানি। নাম্বার 2 যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে এআই এর একটা টেনশন বা এই ধরনের ব্যাপার, যে এআই ভবিষ্যতের জায়গা নিয়ে নেবে, এই জায়গাটা কিন্তু এদেরকে একটা বেশ আইটি সেক্টর ক্ষেত্রে নেগেটিভ ব্যাপার তৈরি করে দিচ্ছে। এইগুলো আলটিমেটলি সমস্ত ইনভেস্টর যে বিশ্বাস সেটাকে কমিয়ে দিচ্ছে, যে কারণের জন্য কনস্ট্যান্টলি পতন হয়ে চলেছে। এবারে আরেকটা ঘটনা বলার রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা বলেই আমি চলে যাব। সেটা হচ্ছে আরবিআই এর সঙ্গে আরবিআই এর একটা সুদের, মানে ইন্টারেস্ট রেট কাট করার একটা কিন্তু ব্যাপার থাকছে। যদি ইন্টারেস্ট রেট কাটের ব্যাপারটা নিয়ে একটা টেনশন রয়েছে, যদি এটা পজিটিভ সাইডে যায় তাহলে আবার মার্কেটকে আমরা একটু ভালো মানে রিবাউন্ড করতে দেখতে পারবো। আরেকটা লাস্ট বলা, ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর একটা কিন্তু ট্রেড ডিল নিয়ে কথা চলছে। এটা একটা পজিটিভ ব্যাপার মার্কেট মনে করছে বলে কিন্তু আজকে দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে একটা ভালো পয়েন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, এইগুলো তো সব মোটামুটি বুঝলাম। এবার আমি ফাইনাল চলে যেতে চাইছি সেকেন্ড ক্ষেত্রে, লাস্ট ফাইনাল জায়গা। এই যে 24,000-এর যে গ্রাউন্ড, সেটাকে ব্রেক করে 24,300 হচ্ছে নেক্সট লেভেলের আমাদেরকে। 24,300-র কাছে পৌঁছলে কিন্তু আমরা বুঝতে পারবো যে পজিটিভ ব্যাপার। এবার আমি চলে আসছি নেক্সট দিকে, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোম্পানিটা কথা বলছি HCL টেকনোলজিকে নিয়ে। অনেকে বহুবার আমাকে বলছিলে, চলে আসছি। HCL টেকনোলজিতে খুব ইন্টারেস্টিং একটা চার্ট আমি একটু দেখাতে চলেছি। চার্টটা দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটাকে নিয়ে। আর সেজন্যই HCL চার্ট যেটা দেখাচ্ছে সেখানে আমি দুটো জিনিস সিম্পল বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা সাপোর্টের কথা। এই মুহূর্তে যেটা দেখছিলাম আমাদের রেজিস্ট্যান্স ছিল 1800-র কাছে, ঠিক আছে। আর আমাদের সাপোর্ট হচ্ছে মোটামুটি 1320-র কাছে ছিল সাপোর্ট। এইবারে এইটাকে মোটামুটি আমরা দেখলাম মে মাসে এখানে যে সাপোর্টটা তৈরি হয়েছিল, সাপোর্টটাকে ভেঙে কিন্তু নিচে পড়ে গেল এবং নিচে যেটা গেল সেটা এই মুহূর্তে চলে যাচ্ছে এখন কিন্তু আমাদের এখানে 1121-এ গিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, 1121-এর কাছে দাঁড়িয়ে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কিন্তু একটা জোনও তৈরি করে রয়েছে অ্যাজ পার টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ।
অর্থাৎ এখান থেকে একটা রিবাউন্ড করার একটা কিন্তু চান্স আমি দেখতে পাচ্ছি। এ ডিপেন্ড করছে, নেক্সট টাইমে বোঝা যাবে। আমাদের এখন যেটা বলার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল দিকে যাব, গিয়ে মোটামুটি একটা জায়গায় ফাইনালাইজ করার চেষ্টা করছি। বিগত 6 মাস ধরে প্রায় 32% ডাউন হয়ে গেছে। একটা অসাধারণ কোম্পানি, যে কোম্পানিটা আমাদের কিন্তু দুরন্ত রিটার্ন দেওয়ার ক্ষমতা ছিল, দিয়ে আসছিল একটা সময় আমাদেরকে, কিন্তু এই মুহূর্তে সকলেরই মন খারাপ রয়েছে একটা কারণের জন্য, যে কোম্পানিটা এক বছরে এত ডাউন, মানে এক একজনের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের পুরো লস হয়ে গেছে। মানে যারা উপর এরম জায়গা কিনেছিল তাদের তো প্রায় 40% 43% ডাউন হয়ে গেছে। এটা এদের সকলের কাছে একটা মেনে নেওয়ার মতো নয়, কারণ HCL টেকনোলজি একটা গ্রোথ কোম্পানি, এবং অনেকেও একথাও বলছে যে স্যার এটা তো ডিভিডেন্ড ভালো দিচ্ছে, এর মানে একটা পজিটিভ ব্যাপার রয়েছে, এটার অবস্থা কেন? তা এর উত্তর রয়েছে দুটো কথার মধ্যে, উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। প্রথম হচ্ছে HCL টেকনোলজি কিন্তু বসে নেই, প্রচুর কাজ করছে। যদি একটু নজর রাখতে তাহলে পর কিন্তু এই টেনশনটা তোমার হতো না। কি কি কাজ করছে খুব শিগগিরই আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে, কোম্পানিটা কিন্তু অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে, নোকিয়ার সঙ্গে কাজ করে চলেছে। সুতরাং এইভাবে যদি বলি একটা পয়েন্ট অফ ভিউ থেকে, HCL টেকনোলজির আমাদের ফান্ডামেন্টাল একটু যেতে হবে। কোম্পানি যে কাজগুলো করে, সে কোম্পানি বিপিওর উপর কাজকর্ম করা, আইটি সফটওয়্যারে কাজ করে, নেটওয়ার্কিং উপর কাজ করা, প্রচুর বিষয় রয়েছে, কোম্পানিটা তার উপরে কাজ করছে। কিন্তু এখন যে প্রশ্নটা রয়েছে, সরাসরি সেখানে যাওয়ার আগে শুধু এই মুহূর্তে বলে রাখা দরকার, ফান্ডামেন্টালের মধ্যে স্টক পি একটা অসাধারণ জায়গায় দাঁড়িয়ে আছে, মানে এটাকে বলা যেতে পারে একটা দারুণ ব্যাপার। তা এখন ঘটনা বলার ব্যাপার সেটা হচ্ছে, HCL টেকনোলজি একটা বিরাট বড় চমক দিতে চলেছে আমাদেরকে। আমরা সেই চমকটা আগামী দিনে দেখতে পারবো, কারণ যে ডিলটা রিসেন্ট হয়েছে নোকিয়ার সঙ্গে, সেটা খুব ইন্টারেস্টিং জায়গা। আমি সেখানে আসছি, তার আগে যেটা বলার সেটা হচ্ছে, কোম্পানির যদি ইন্ডাস্ট্রি স্পিড থেকে ভালো জায়গা রয়েছে, রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড ভালো জায়গা রয়েছে, কোম্পানির যদি ডিভিডেন্ড দেয়, অসাধারণ ডিভিডেন্ড লেভেল দেখতে পাচ্ছি আমাদের, প্লেজ পার্সেন্টেজ কিছু নেই। আর আরেকটা বড় কথা, প্রোমোটার হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি, প্রোমোটার হোল্ডিং এর মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়েনি। 60% প্রোমোটার আজও হোল্ড করে রেখে দিয়েছে, এখানে কোনো এমন কিছু দেখতে পাচ্ছি না যেটা খারাপ ব্যাপার। FII সেল চিরকাল করে আছে, যেটা আমি আগের দিনও ভিডিওতে বলেছিলাম, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। সেখানে আমি বলে দিয়েছিলাম FII কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে। FII কিন্তু মানে লার্জ ক্যাপ থেকে স্মল ক্যাপে ঢুকছে। DII এখানে কিন্তু কিনে চলেছে, ঠিক যেরকম 16.17 ছিল, 17.80, 18.37, 18.95, অর্থাৎ এখানে কিন্তু যথেষ্ট সুন্দর ব্যবস্থা দেখাচ্ছে। প্লাস আমি যদি পাবলিকের ক্ষেত্রে দেখি, পাবলিক কি করছে, পাবলিক মোটামুটি 4.26 4.36 এর মধ্যে ঘোরাফেরা করছে, অল্প বিস্তর কেনাবেচার মধ্যে রয়েছে। এবারে কি করব সে ব্যাপারটা আমার যাওয়া, সেটা হচ্ছে কোম্পানি যদি আমাদের রেজাল্টের ক্ষেত্রে দেখি, রেজাল্টের গ্রোথ গাইডেন্স কিন্তু দিয়েছিল, সেটা কিন্তু বলেছিল HCL ক্লিয়ারলি বলে দিয়েছিল যে আমাদের কিন্তু খুব একটা প্রফিট বিরাট কিছু হবে না। আমাদের সেলস রয়েছে 30,246, সেখান থেকে 33,000 করেছে ইয়ারলি বেসিসে। কোয়ার্টারলি যদি দেখি, কোয়ার্টারলি 33,800 থেকে 33,900 হয়েছে, খুব স্লাইটলি ইমপ্রুভ হয়েছে। এরা আগের থেকে স্বীকার করে নিয়েছিল যে আমাদের কিন্তু খুব একটা প্রফিট হবে না। সুতরাং এই ব্যাপারটা খুব একটা আমি নেগেটিভ ব্যাপার দেখছি না। আমি চলে আসছি বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, যেরকম HCL টেকনোলজির সঙ্গে নোকিয়া পার্টনারশিপ করেছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটা বিরাট বড় অটোনমাস নেটওয়ার্ক তৈরি করছে এরা, এবং সেখানে যেটা বলা যে কোপেনহেগেন ডেনমার্ক এবং নয়ডাতে বসে এরা কিন্তু একটা বড় মাপের চুক্তি স্থাপন করেছে। সেখানে RAN অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু এরা কাজ করছে। মানে মোট কথা HCL টেকনোলজি বসে নেই, রীতিমতো কাজ করে চলেছে। ভবিষ্যৎ বিরাট রয়েছে। 2,27,000-এর বেশি যে এমপ্লয়ি কাজ করে এখানে, 60টার বেশি দেশে কিন্তু এই কোম্পানিটা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, ক্লাউড, সফটওয়্যার, এছাড়াও বিভিন্ন রকম ক্লায়েন্ট রিলেটেড কাজ, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ম্যানুফ্যাকচারিং, লাইফ সায়েন্স টেকনোলজি, হেলথ কেয়ার টেকনোলজি, সেমিকন্ডাক্টর, টেলিকম, মিডিয়া, রিটেল, RPG সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ভীষণভাবে কাজ করছে। HCL টেকনোলজি SMO মার্কেট প্লেসের উপরে কিন্তু নোকিয়াকে নিয়ে কাজ করছে। কিন্তু এখানে শেষ নয়, আমি আরো কয়েকটা কথা বলবো যে বিষয়গুলো জানা দরকার। গুগল ক্লাউডের সঙ্গে কিন্তু কোলাবোরেশন করে কিন্তু HCL টেকনোলজি কাজ করে চলেছে এবং এদের যে বিজনেসটা এক্সপ্যানশন করে চলেছে। যদি ছোট করেও বলি, এই মুহূর্তে গুগল ক্লাউডের সঙ্গে এরা কিন্তু দারুণভাবে কাজ করছে। যেটা আমি বক্তব্য ছিল যে জেমিনি এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম, তার উপরে এরা HCL টেকনোলজি কাজ করছে। রিয়েল ওয়ার্ল্ড এন্টারপ্রাইজ ডিপ্লয়মেন্টের উপরে কাজ করছে। বিভিন্ন রকম জেমিনির যে অ্যাপস রয়েছে, অ্যাজেন্টিক বিজনেস রয়েছে, গুগল ক্লাউড যে ব্যাপারগুলো রয়েছে, তার উপরে ইনফ্রাস্ট্রাকচার লেভেলে কাজকর্মগুলো কিন্তু টোটালি করে দিচ্ছে এই কোম্পানিটা।
এই কোম্পানির ডিটেলস এখানে বলেছে, আমি শর্টে শুধু এই ব্যাপারগুলো বলে দিয়ে গেলাম, এদের যে পার্টনারশিপের কথা নিয়ে বক্তব্য সেগুলো দিলাম। তাহলে এবারে আসছে ফাইনাল জায়গায় শেষের দিকে, যে এই যে এসিএল টেকনোলজি আমি 5 বছর রেখেছি, আমায় কোনো রিটার্ন দেয়নি, তাহলে এই কোম্পানিতে ইনভেস্ট থাকার কি কোনো জরুরি রয়েছে না নেই? তার প্রথম ঘটনা হচ্ছে, আমি যে পয়েন্টগুলো বলছি সম্পূর্ণ আমার কথা, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। আমি কোনো রকম বলি না পাস্ট রিটার্ন কারণ গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস, পাস্টের নেগেটিভ মানে ফিউচার নেগেটিভ হবে এরকম কোনো মানে নেই। কোম্পানির মধ্যে একটা গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। কোম্পানির ক্ষেত্রে আমরা যদি দেখি রিজার্ভসের পরিমাণ, ব্যালেন্স শিটে গেলে পরিষ্কার বুঝে দেবে রিজার্ভস কিন্তু প্রচুর পরিমাণে, রিজার্ভ দেখে বুঝতে পারছো যে উত্তরোত্তর প্রতি বছর রিজার্ভস কত গুণ বাড়ছে। 69,000 কোটি থেকে 74,000 কোটিতে রিজার্ভস বেড়েছে। রিজার্ভসের পরিমাণটা বাড়ছে মানে এগুলো কিন্তু কোম্পানি ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায়, মানে আলটিমেটলি এগুলো ইম্প্যাক্ট ফেলবেই ভবিষ্যতের ক্ষেত্রে। অর্থাৎ এখনই ভেঙে পড়ার সিচুয়েশন নয়, এখনই খারাপ অবস্থা নয়, এখনই এমন অবস্থা নয় যে কোম্পানিতে এক্ষুনি এক্সিট করে বেরিয়ে যেতে হবে, না হলে আমার প্রচুর লস হবে। কোম্পানি এখন যেখানে আছে, নতুন বাই রেকমেন্ডেশন না করলেও এই কথাটা বলা যায় কোম্পানিতে কিন্তু হোল্ড করা যেতেই পারে, কারণ কোম্পানি ভবিষ্যতে অতীতে যেটা আমাদের প্রচুর রিটার্ন দিয়েছে, ভবিষ্যতেও কিন্তু একদিনে কোম্পানি আমাদেরকে ভালো রিটার্ন দেবে। হ্যাঁ, এখানে একটা কথা, শেষ কথা বলা দরকার রয়েছে, সে কথাটা না বললে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হবে না। সেটা হচ্ছে, এই কোম্পানিতে চমকপ্রদ বিরাট কিছু রিটার্ন কিন্তু কখনো এক্সপেক্ট করবে না। মানে আমি কখনো বলছি না এই কোম্পানি আগামী 1 বছর, এখন ডাউন রয়েছে -32%, কিন্তু আগামী 1 বছরের মধ্যে প্লাস হয়ে যাবে 50%, তার মানে 80% জাম্প করে গেল। নো, আমি সেটা বলছি না। আমি -32 যেটা রয়েছে বা কারেকশন হচ্ছে, একটু একটু করে বাড়বে, বেড়ে গিয়ে একটা ফিক্সড জায়গায় পৌঁছে যাবে, যেখান থেকে আমাদের কিন্তু নতুন করে আমরা কাজ করতে পারবো। একটা বিষয় বলে এখানে শেষ করতে চলেছি, সেটা হচ্ছে যখন কোনো আমরা ইনভেস্ট করি তখন আমরা কিন্তু কতগুলো জিনিসকে দেখে তবে ইনভেস্ট করি। যেমন প্রথম বিষয়টা হচ্ছে, ইকুইটি মার্কেটে রিস্ক থাকবেই। এমনও হতে পারে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা 50% ডাউন হতে পারে, এমনও হতে পারে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা 0 হয়ে যেতে পারে, এমনও হতে পারে কোনো কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানিটা ভবিষ্যতে গিয়ে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার তৈরি করতে পারে। আবারও এই ধরনের কোনো একটা কোম্পানি, নট এই কোম্পানি, কোনো একটা কোম্পানি তোমাকে আবার বিরাট রিটার্ন দিতে পারে। তার জন্য দরকার পড়ে তোমার পোর্টফোলিওর মধ্যে একটা সুন্দর ডাইভার্সিফিকেশন। কোনো কোম্পানি যখন ডাউন করে দিচ্ছে, সেখানে কোনোদিনই এরকম কোনো কাজ করবে না যে সেখানে আমি 50% টাকা লাগিয়ে দিলাম। নো, এটাকে বলে গ্যাম্বলিং। একটা পোর্টফোলিওর মধ্যে 8খানা যদি স্টককে তুমি রাখো, প্রতিটি স্টকের ক্ষেত্রে মোটামুটি 15% মতো তোমাকে কিন্তু রাখতে হবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট। কোনো ক্ষেত্রে 20 করবে, কোনো ক্ষেত্রে 5 করবে, কিন্তু তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে। এই ইনভেস্টটা আলটিমেটলি লং রানে তোমাকে কিন্তু একটা সুস্থ রিটার্ন দিয়ে যাবে, যেটা তোমার ব্যাংকে রাখলে যা টাকা হতো তার থেকে যেন বেশি হয়। এইটা মনে রেখে কিন্তু এগোতে হবে। আজকের মতো শেষ করছি, আবার কালকে দেখা হবে।